হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, এই গল্পটা খুবই মজার হতে চলেছে অন্যান্য গল্পের চেয়ে। এই গল্পটার ধরন একটু ব্যতিক্রম গল্পটা, তাই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে, অনেক মজা পাবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটিকে তুমি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্রতিনিয়ত এই ধরনের বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তা চলো মূল গল্পে চলে যাওয়া যাক। নির্ঝর ঘরে এসে দেখে তিথি বিছানার এক কোণে শুয়ে আছে। গত কয়েকদিন ধরে এটাই হচ্ছে। তিথি তার ঘরে আসার আগেই এসে ঘুমিয়ে পড়ে, যদিও সজাগ থাকে, তবে ঘুমের ভান ধরে থাকে, এটা নির্ঝর বুঝে। সেদিন তিথির বাবা ফোন দেওয়ার পর থেকে তাদের মাঝে এই মান অভিমান চলছে। সেদিন নির্ঝর রাগ করে চলে যাওয়ার পর যখন মধ্যরাতে বাসায় ফেরে, তখন তিথি অভিমানের গলায় অনেক কথা বলে নির্ঝরকে। সে বলে, আমার বাবা মা কেমন সেটা তো আমি তোমাকে বলেছি, তারপরও তাদের কথা শুনে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে। তাও না হয় বাদ দিলাম, নিজের বিরক্তি প্রকাশ করতে আমার গায়ে হাত তুললা, সেটা নিয়েও কোনো অনুশোচনা তো দেখলাম না। শুধু পারো আমার ওপর রাগ দেখাতে, এটাই বুঝি পুরুষ মানুষের কর্ম? রাতে বউ লাগে, দিনে বউ ছাড়া সারা দুনিয়ায় লাগে। নির্ঝরের মাথা গরম থাকায় সেদিন সে তিথির কথাগুলো স্বাভাবিকভাবে নিতে পারেনি, সেজন্য সেও রাগের মাথায় তর্কে জড়িয়ে পড়ে। সেদিনের পর থেকেই নির্ঝর এবং তিথির কথা বলা বন্ধ। দুজনেই অভিমান করে আছে, কেউ আগ বাড়িয়ে কথা বলছে না। অবশেষে নির্ঝর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে গিয়ে তিথির হাত ধরে বলে, ঘুমের ভান করতে হবে না, ওঠো। উজ্জ্বল চোখ মেলে তাকায়, তবে কথা বলে না। নির্ঝর এটা দেখে হাত জোড় করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি স্বামী হিসেবে খুবই জঘন্য, এজন্য আমাকে হয়তো সারা জীবন ক্ষমা চেয়ে যেতে হবে। আমি আমার ভুল স্বীকার করছি, আর সরি, তবে এবার আর কোনো ভুল করতে চাই না। দয়া করে আমাকে একটা সুযোগ দাও। মানে? তিথি উঠে বসে। সে কিছু বুঝতে না পেরে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর শান্ত গলায় বলে, আমি আলাদা বাসা ভাড়া নিয়েছি, আমরা কালই সেখানে যাব, আমরা সেখানে আলাদা সংসার করব। উজ্জ্বল তিথি অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মাথা নাড়ায়, অতঃপর বলে, তোমাকে এখানে এই অশান্তির মাঝে আর থাকতে হবে না, আমরা কালই চলে যাচ্ছি। আশা করি এরপর আর কোনো ভুল হবে না। বাবা মাকে এসব বলেছ? তিথির প্রশ্ন শুনে নির্ঝর না সূচক মাথা নাড়ায়, অতঃপর মুখে বলে, কাল বলবো, এখন বললে ঝামেলা করবে। আমি এখন বেকার ঝামেলা নিতে চাইছি না। তবে হ্যাঁ, আমি কিন্তু সন্তানের দায়িত্ব অবহেলা করতে পারবো না। বাবা মায়ের খরচ পাঠাবো, সেই সঙ্গে তাদের সাথে সব সময় দেখা করতে আসব। তোমার এসবে আপত্তি নাই তো? না, এসবে আমার আপত্তি থাকবে কেন? আর আমার আপত্তি থাকলেও বা তুমি শুনবে কেন? এটা তোমার দায়িত্ব। তুমি যেমন আমার দায়িত্ব অবহেলা করতে পারো না, তেমন তোমার বাবা মায়েরও না। সেজন্য আমি বললেও তোমার এই কাজটা করা উচিত নয়। দেখো, আমি কখনোই এটা চাই না যে তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে সরে যাও। আমিও সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারা মিশতে চায় না। আমি শুধু চেয়েছিলাম আমার এই খারাপ সময়ে তুমি আমার পাশে থাকো, আমাকে সঙ্গ দাও। আমি কিন্তু আলাদা সংসার চাইনি গিয়ে। তিথির মুখে এসব কথা শুনে নির্ঝর খুব খুশি হয়। সে খুশি হয়ে তিথিকে জড়িয়ে ধরে, অতঃপর বলে, এজন্যই তোমাকে এত ভালোবাসি। আমি জানি তুমি আলাদা হতে চাও না, কিন্তু এক বাড়িতে থেকে আমার পক্ষে দুইটা সম্পর্ক মানিয়ে চলা সম্ভব নয়। তাই আমাকে নিজে থেকে এই সিদ্ধান্ত নিতে হলেও উজ্জ্বল এসবে কথা বাড়ায় না। নির্ঝর নিজ থেকে তার সব ব্যবহারের জন্য ক্ষমা চায়, তিথিও ক্ষমা করে দেয়। তিথি জানে নির্ঝর ভুল করেছে, কিন্তু তার ক্ষমা না করা ছাড়া উপায় আছে? তাছাড়া নির্ঝর তো অন্য সবার মতো নয় যে ভুলটা বুঝতে পারে না, ভুলটা বুঝতে পারে। সেজন্য তিথি না চাইতেও তাকে ছাড়তে পারেনি কখনো, আর পারবেও না। কিন্তু সে আলাদা সংসার চায়নি, তবে একসাথে থেকে যখন শান্তি হচ্ছে না, তখন আলাদা হওয়া ভালো, এটাই সঠিক মনে করে নিল তিথি। বাবা বাসায় ফিরতে মা রাগান্বিত গলায় বলে, তোমার বড় মেয়ে ফোন দিয়েছিল, সে বিয়ে করছে রাহুল নামের কোনো ছেলেকে। যদিও এটাই এই এলাকায় যে বখাটে ছেলেটা ছিল সেটা কিনা জানি না, হয়তো নতুন শহরে গিয়ে নতুন এক বখাটে জুটিয়েছে কপালে। এসব বাদ দাও তো, ও যা ইচ্ছা করুক, আমাদের তো আর টাকা পয়সা দেয় না, দিবেও না। তাহলে ও বিয়ে করুক না, গিয়ে মরুক, তাতেও বা আমাদের কি গো? বাবার মুখে এই কথা শুনে মাথা নাড়ায়, অতঃপর বলে, তাও বললাম, তোমার আদরের মেয়ে ফোন করে তার সুখের গল্প শুনিয়েছে, সেটা তুমি না জানলে চলে? হ্যাঁ, অমনি আমার আদরের হয়ে গেল। মনে করে দেখো, বাচ্চার জন্য তুমিই কান্নাকাটি করছিলি, তোমার জন্যই তো পরিচয়হীন একটা মেয়ের পিছনে আমাকে এত খরচ করতে হলো। সব তোমার দোষ।
কি? বাবার মুখ দিয়ে এই কথা বের হতে মা ক্ষেপে গেল। অতঃপর যা হওয়ার তাই। যেই মানুষটি ভালো থাকতে তাদের ছেড়ে গেল, তারা এখন তার কথা তুলে নিজেদের মাঝে তর্ক বাঁধিয়ে দেয়। রাহুল দরজা খুলে তার বাবা মাকে দেখে অবাক হলো না, তাই হাসি মুখে বলে, তোমরা আরেকটু আগে আসতে পারতে, বিয়ের সময় থাকতে পারতে গো। এটা শুনে রাহুলের বাবার রাগী চোখে তার দিকে তাকায়। অতঃপর বলে, এই শহরে তোমার চাচা থাকে, তার পরিবার তোমার বিয়ের দাওয়াত পেল না? সেখানে আমরা বিয়ের সময় আসলে তুমি ঢুকতে দিতে? মনে তো হয় না। রাহুল কথা না বাড়িয়ে দরজা ছেড়ে দেয়। বাবা দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে। রাহুলের বাবা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। রাহুলের মা এটা দেখে ভয়ে রাহুলের দিকে তাকায়। রাহুলের বাবা আমাকে পা থেকে মাথা অবধি দেখে বলে, বিশ্ব সুন্দরী তো না? আমার মাথা খেয়ে ফেলল। এটা শুনে রাহুলের বাবা বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। রাগী গলায় বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। রাহুলের বাবা মুখ ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমার চোখে চোখ রেখে বলে, তোমার ন্যূনতম লজ্জা করল না নিজের চেয়ে ছোট একটা ছেলেকে বিয়ে করতে? এটা ঠিক নয়, এই বোধটুকু তোমার নেই। প্লিজ ছাড়ো না এসব, বিয়ে তো হয়েই গেছে। গিল রাহুলের মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে রাহুলের বাবা আমাকে আবার বলে, কি হলো বল, এতটুকু বোধ নেই তোমার? বয়স বাতাসে বাড়ছে, কোথায় লেখা আছে যে বয়সে ছোট এমন ছেলেকে বিয়ে করা যাবে না? ওর বয়স বাতাসে না বাড়লেও তোমার বয়স বাতাসে বেড়েছে, তা তোমার পাকা চুল দেখেই বোঝা যাচ্ছে। নয়তো এসব আজগুবি কথা বলতেই না। গিল রাহুল মজার সুরে কথাগুলো বলায় তার বাবা রেগে বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আর না আমি জোকার যে তুমি আমার সঙ্গে মজা করছো। আমি এই মেয়েটার সঙ্গে কথা বলছি। এই মেয়েটা আমার বউ, আমার স্ত্রী। তোমার কোনো প্রশ্ন যদি তার সম্মানে লাগে, তবে জবাব তো আমিই দিব, তাই না? হ্যাঁ, তোমার ছেলের হওয়ার জন্য তোমায় কষ্ট দিতে চাই না, তাই মজার সঙ্গে জবাব দিচ্ছি। কিন্তু এমন কোনো শব্দ বা বাক্য আমার স্ত্রীর উদ্দেশ্যে বলো না যেটার জন্য আমাকেও কঠিন হতে হয়। রাহুলের মুখে এমন কথা শুনে তার বাবা প্রচণ্ড রাগ নিয়ে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। অতঃপর বলে, 2 দিনের পরিচয় এত পাগল হয়ে গেছো যে এই মেয়ের জন্য আমাকে হুমকি দিচ্ছ গো? না, আমি শুধু বলছি, আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার, আর আমি সেটা করব গো। রাহুলের এই কথাটির মাঝে কিছু একটা ছিল। আমি বিষয় নিয়ে তার দিকে তাকাই। রাহুলের বাবাও কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। পরক্ষণে বলে, বাহ, সম্মান সম্মান শিখে গেছো তো। আমার সম্মানটা ডোবাতে লজ্জা করলো না, এখন সম্মানের কথা বলছো? এই সম্মান রক্ষার শিক্ষা পেলে কোথায়, যেটা বাবা মায়ের সম্মানের কথা না ভেবে শুধু স্ত্রীর কথা ভাবে? তোমার থেকেই তো শিখেছি গুল। রাহুলের মুখে এ কথা শুনে তার বাবা মা দুজনেই হচকিয়ে যায়। রাহুল দাঁত বের করে হেসে বলে, বুঝলে না? আরে তুমিই তো মায়ের সম্মানের জন্য তোমার খালাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলি। মা তো আমায় এই গল্প অনেকবার বলেছে। জানো, মা যখন এই কথা বলছিল তখন প্রতিবার তার চোখে আমি তোমার জন্য আলাদা শ্রদ্ধা দেখছিলাম। তখন থেকেই আমি জানি স্ত্রীর সম্মান রক্ষা করা একজন স্বামীর কর্তব্য। শুধুমাত্র ভরণপোষণ দিলেই হয়, একজন স্ত্রীকে সংসারে তার যথাযথ সম্মান দেওয়াটাও একজন স্বামীর দায়িত্ব। আর বাকি রইল বাবা মায়ের সম্মান ডোবানো। আমি তো ডোবাতে চাইনি। তোমরা বাবা মা হয়ে যদি সন্তানের ভালোতে সঙ্গ না দিতে পারো, এখানে আমার কি করার আছে বলো? তাছাড়া এখনও সম্মান যায়নি, আত্মীয় স্বজন কেউ তো জানে না। তুমি বরং এক কাজ করো, আমাদের এলাকায় আমাদের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করে ফেলো। সবার কাছে বলবে পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে, তাহলে তোমার সম্মানটাও বেঁচে যাবে। গিল রাহুলের বাবা তার কথা শুনে চুপ করে যায়। সে কোনো কথা না বলে পাশে থাকা চেয়ারটি টেনে বসে। অতঃপর বলে, রাহুলের মা, দেখো পানি কোথায় আছে, আমার জন্য 1 গ্লাস নিয়ে এসো। কথাটা শুনে গিল রাহুলের মা এগিয়ে যেতে নিলে রাহুল চোখের ইশারায় থামিয়ে দেয়। রাহুল আমার দিকে তাকাতে আমি বুঝলাম রাহুল আমাকে পানি এনে দিতে বলছে। আমি তাই করলাম। আমি 1 গ্লাস পানি নিয়ে এসে রাহুলের বাবার দিকে এগিয়ে দিলাম। যদিও ভয় হচ্ছিল সে এতে আরও রেগে না যায়। রাহুলের বাবা আমার দিকে তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে রাহুলের দিকে তাকায়। অতঃপর বলে, বউ তোমার ভীষণ কথা শোনে তো, তাকাতেই বুঝে গেল তুমি কি বলছো। এই সরলতা দেখে পটে গেছো না? আরে এটাই নারীদের চাল, তুমি তো বুঝতেই পারছো না, তাই প্রেমের মোহে ভুল করছো গো। পানিটা খাও। রাহুল ঠান্ডা গলায় কথাটি বলে। রাহুলের বাবা পানি খেয়ে নেয়। পানিটা শেষ করে গ্লাসটা এগিয়ে দিতে আমি হাত বাড়াই। রাহুলের বাবা এটা দেখে বিরক্ত হয়ে বলে, এখন একেবারে সেবা করার কত আগ্রহ, যাক না 2 দিন, তারপর দেখবে অন্য রূপ। একই রকম থাকলে তোমার আর অভিযোগ থাকবে না বলছো? রাহুলের কথা শুনে রাহুলের বাবা তার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেকে থামতে বলো, এই মেয়ের হয়ে সাফাই আমি শুনতে চাই না। তোমার ছেলে বেশি বেশি করছে। তুমিও বা এত রেগে যাচ্ছ কেন? তুমি তো জানতে আমরা এখানে আসার আগে ওরা বিয়ে করে নিবে। আমি তো তোমায় বোঝালাম, এখন
আরে তুমি থামো তো, এই মেয়ের মুখ দেখেই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একে আমি মেনে নিব? একে এলাকায় নিয়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবে? আমি মুখ দেখাতে পারবো এমন মেয়েকে? বাবাকে থামিয়ে দিয়ে রাহুল বলে, আমার বউয়ের নিয়ে পরনিন্দা পরচর্চা করতে হলে বাসার বাইরে যাও বাবা, আমি আমার কানে এসব শুনতে পারবো না। গিল, রাহুল এবার বেশি হয়ে যাচ্ছে। এত পাগল হয়েছ এই মেয়ের জন্য? এই মেয়ের মধ্যে কি দেখেছ তুমি? একটা বুড়ি মেয়ে বাবা গো। রাহুল চিৎকার করে কথাটি বলতে তার বাবা থেমে যায়। রাহুল রাগান্বিত গলায় বলে, আমি তোমায় বলেছি না ও আমার স্ত্রী, ওর সম্মান রাখার দায়িত্ব নিয়েছি আমি তোমার মুখে ওর সম্পর্কে একটা বাজে কথাও শুনতে চাই না। আগে রাহুলের বাবা মা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এত রাগ নিয়ে রাহুল কখনো তাদের সঙ্গে কথা বলেনি। সে যা বলেছে সবসময় হাসি মুখে বলেছে, সেটা ভালো কথা হোক খারাপ কথা। রাহুল তার বাবার দিকে এগিয়ে যায়, অতঃপর বলে, তোমার বউকে কেউ অসম্মান করলে তোমার যেমন লাগে আমারও তেমন লাগে। মৃণালিন, তুমি আমার বউ, তাই আমি ভদ্রভাবে বলছি। প্লিজ বাবা, এমন কিছু বলো না বা করো না যাতে আমি ভুলে যাই তুমি আমার বাবা গো। তুমি মনে রেখেছো বুঝি আমরা তোমার বাবা মা? রাহুলের বাবা এবার নরম গলায় কথাটি বলেন। তিনি রাহুলের চিৎকার করে বলা কথায় যে কষ্ট পেয়েছেন সেটা তার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে। রাহুল বুঝতে পারল, তাই বলে তুমি শুধু বয়সের সংখ্যাটা দেখেছো বাবা? তাই তোমার মনে হচ্ছে ও বুড়ি, কিন্তু বয়সটা বাদ দিয়ে শুধু ওকে দেখো, তাহলে তুমি ঠিকই ওর মাঝে তোমার ছেলের বউ হিসাবে যেমন মেয়ে চাচ্ছিলে তেমন মেয়ে দেখতে পাবে। এই কথা বলে রাহুল থেমে আমার দিকে তাকিয়ে বলে, বাবা মা অনেকক্ষণ হলো এসেছে, যাও চা বানিয়ে নিয়ে এসো, রান্নাঘরে সব রাখা আছে গু। আমি অবাক হয়ে রাহুলের দিকে তাকালাম। আমার অবাক হওয়ার কারণ, রাহুল আমাকে তুমি করে বলছে। এটা অজান্তে বলছে নাকি ইচ্ছাকৃত বুঝতে পারছিলাম না। তবে আমি এসব নিয়ে না ভেবে রাহুলের কথা মতো রান্নাঘরে চলে আসলাম। আমি রান্নাঘরে এসে চা বানানোর জন্য সব খুঁজছিলাম। এখান থেকে অবশ্য রাহুলদের সব কথা শোনা যায়। আমি রাহুলের কথা শুনে পুরো বাক বা ক্রুদ্ধ হয়ে গেলাম। রাহুল যে আমার জন্য কতটা পারফেক্ট তা আমি তার কথাই বুঝে গেলাম। রাহুলের কথা শুনতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাহুল তার বাবার হাত ধরে নরম গলায় বলে, বাবা সরি, ছোটবেলা থেকে কখনো তোমার অবাধ্য হয়নি, কিন্তু বিনিময়ে কি পেয়েছিলাম বলো? শুধুমাত্র তোমার রাগ বিরক্তি, তোমার আশা পূরণ করতে না পারার আক্ষেপ ছাড়া তোমার চোখে আমার জন্য আমি কিছু খুঁজে পাইনি। অথচ তুমি আমাকে বোধহয় মায়ের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু তাও আমি তোমার চোখে সেটা দেখতে পাইনি, কারণ তুমি আশেপাশের মানুষের কথা এত ভেবেছ যে নিজের কথা ভাবতে ভুলেই গেছো। তোমার কাছে আশেপাশের মানুষ তোমাকে যেভাবে দেখতে চায়, তোমার ছেলেকে যেভাবে দেখতে চায়, সেটাই জীবন হয়ে উঠেছে। এখানেই সমস্যা বাবা। এই সমস্যা আমি যেদিন বুঝতে পেরেছিলাম সেদিনই নিজেকে বদলে নিয়েছিলাম। সেদিন থেকেই তোমার অবাধ্য হয়ে গেলাম। তারপর থেকে তুমি আমাকে আগের মতোই বকেছ, রাগ দেখিয়েছ, কিন্তু তোমার এইসব রাগের মাঝে আমার প্রতি তোমার ভালোবাসাও তোমার চোখে আমি ফুটে উঠতে দেখছিলাম। তোমার ছেলে উচ্ছিনে যাচ্ছে এই কষ্টটা দেখতে পাচ্ছিলাম, যেটা এতদিন ছিল না। তোমার ওই কষ্টের মাঝে ফুটে ওঠা ভালোবাসার গভীরতা বুঝেই আমি তোমাদের খুশির জন্য ব্যবসা করতে আসলাম। শুধুমাত্র তোমরা যাতে এই আফসোসটা না করো যে তোমাদের ছেলের দ্বারা কিছু হবে না। তোমরা না থাকলে তোমাদের রাহুল শেষ হয়ে যাবে। শুধুমাত্র এজন্য দেখো, আজ কিন্তু তোমরা আমার অবস্থান নিয়ে খুশি। আজ কিন্তু তোমাদের আমার অবস্থান নিয়ে কোনো অভিযোগ নেই গিয়ে। একটু থেমে রাহুল আবার বলে, ঠিক একইভাবে একদিন তোমাদের আমার আজকের সিদ্ধান্ত নিয়েও কোনো অভিযোগ থাকবে না, কিন্তু সেটা অনেক দেরিতে আসবে। আমি সেটা চাই না। আমি চাই না সেই সময় আসতে আসতে তোমরা ভুল করো। দেখো বাবা, আমার জন্য তোমরা আছো। আজ আমার কিছু হয়ে গেলে তোমরা আমার জন্য সবটা করবে, নিজেদের উজাড় করে দিবে। কিন্তু ওই যে মেয়েটাকে দেখছো, ওই মেয়েটার এমন কেউ নেই, কখনো ছিল না। ওই মেয়েটার জন্য এখন আমি ছাড়া কেউ নেই। তার জীবনে শুধুমাত্র আমি আছি। তাই আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আমার যদি তোমাদের এবং ওর মাঝে একজনকে বেছে নিতে হয়, তাহলে কিন্তু আমি ওকেই বেছে নিব। কারণ আমি জানি দিন শেষে তোমরা আমার কাছে ঠিকই ফিরে আসবে। কিন্তু একটা সম্পর্কের স্বপ্ন দেখিয়ে আজ যদি আমি তাকে ছেড়ে দেই, তাহলে সে শেষ হয়ে যাবে। নিষ্ঠুর এই পৃথিবীতে আমি তার গল্পে নিষ্ঠুরতা হয়ে বেঁচে থাকব, যেখানে দাঁড়িয়ে তার উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না বাবা। ওই মানুষটির দিকে যদি তখন কেউ হাত বাড়িয়ে দেয়, তবে সে ভরসা করে সেই হাতে হাত রাখতে পারবে না। আমি এমনটা চাই না বাবা গো। রাহুলের কথা শুনে তার বাবা মা দুজনেই হতভম্ব হয়ে যায়। রাহুল আবার বলে, মৃণালিন বয়স এখন 29, অথচ এই 29 বছরের জীবনে সে 28 বছরের বেশি সময় ধরে কখনো হাসেনি, শুধু কান্নাই করেছে।
যদিও বা তার মুখে হাসি দেখা দিয়েছে সেটা ছিল অভিনয়। জানো বাবা, যে যখন রোজ পাড়ার মোড়ের দোকান পেরিয়ে অফিসে যেত আমি তখন তাকে দেখতাম। এক রাজ্যের মলিনতা তার মুখে ফুটে উঠত, আর ওই বিষণ্ণ মুখ দেখে দোকানের সবাই হাসাহাসিতে মেতে উঠত। তখন আমি কষ্ট হতো, আমার মনে হতো এই মেয়েটা খুব দুঃখী। অতঃপর একদিন হঠাৎ করে তার সঙ্গে কথা হলো। সেদিন সেই মুহূর্তে আমার মনে হলো এই মেয়েটার একটু হাসির প্রয়োজন, যেটা তার সামান্য পরিবর্তন দ্বারা হতে পারে। তাই ভাবলাম আমি একটু চেষ্টা করে দেখি না, যদি তার মলিন মুখে হাসি ফোটাতে পারি। এভাবেই তার মুখে হাসি ফোটাতে, তার ভালো থাকা দেখতে গিয়ে কোনো এক মুহূর্তে তার প্রেমে পড়ে গেছি। আমি জানি এসব কিভাবে হলো, কখন হলো। আমি শুধু জানি আমি তার মায়ে জড়িয়ে গেছি, একইভাবে সেও আমার মায়ে জড়িয়ে গেছে। অতঃপর আমি চাইলেও তার হাতটা ছাড়তে পারতাম না, তাই হাতটা ধরে নিলাম। এখানে কোনো ভুল নেই বাবা। মৃণালিনী খুশি, আমি খুশি, চাইলে আমাদের পুরো পরিবার খুশি হতে পারে। যদি তোমরা সমাজের মানুষের কথা না ভেবে শুধু আমাদের কথা ভাবো, তোমার সন্তানের কথা ভাবো, আমার উপর ভরসা করে একবার ওকে মেনে নাও বাবা। বিশ্বাস করো, আমি সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারবো, কিন্তু তোমাদের সঙ্গে পারবো না। বলতে পারো আমি চাই না তোমাদের সঙ্গে লড়াই করতে। এই অবস্থায় তোমরা যদি রাগ করো থাকো, তাহলে আমাকে ওই মেয়েটার হাত ধরে তোমাদের বিদায় জানাতে হবে। এটা আমাকে করতেই হবে বাবা গো। এই পর্যায়ে রাহুলও চোখে পানি চলে আসে। সেটা লক্ষ্য করে তার বাবা মাও নরম হয়ে যায়, তারা কোনো কথা বলতে পারে না। রাহুল নিজেই বলে, আমি জানি বাবা, আমার স্থানে তুমি থাকলে তুমিও এটাই করতে। তুমি সারা জীবন তোমার কলিগের ছেলে মেয়েরা কি হয়েছে বা কি করছে এটা ভেবে আমার উপর সব চাপিয়ে দিলেও কখনো মায়ের উপর কিছু চাপিয়ে দাওনি। আমি তোমাকে কখনো বলতে শুনিনি আমার এই কলিগের স্ত্রী এভাবে সেজে থাকে, তুমি থাকো না কেন? আমি সবসময় দেখেছি তুমি মা যেভাবেই থাকুক তাতেই বলেছ সুন্দর লাগছে। তাই নিঃসন্দেহে এই গুণটা আমি তোমার থেকেই পেয়েছি। তবে হ্যাঁ, আমি চাই না তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও। তাই সন্তান হিসেবে অনুরোধ করছি, আমাদের সঙ্গ দাও। বিয়ের মুহূর্তে আমার তোমাদের কথা মনে পড়ছিল, খুব একা অনুভব হচ্ছিল। আমি চাই না এই অনুভবটা আর হোক। এবার সিদ্ধান্ত তোমরা নাও। রাহুলের কথা শুনে তার বাবা মা দুজনেই চুপ থাকে, তারা কোনো কথা বলে না। রাহুল চুপ করে একপাশে বসে। আমি রান্নাঘর থেকে এসব শুনে নীরবে কান্না করছি। না, এটা দুঃখের নয়, সুখের কান্না। রাহুলের মতো জীবনসঙ্গী পাওয়ার সুখের পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। নিজেকে সামলে আমি চা নিয়ে বসার ঘরে গেলাম। রাহুল, তার বাবা মা সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। এই মুহূর্তে চাকার দিকে এগিয়ে দ্বীপ বুঝতে না পেরে আমি দাঁড়িয়ে রইলাম। পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে, সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো শব্দ নেই। আমি এক কোণে মগে চা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাহুলের বাবা বলে, এখন কেউ চা খাবে না, যাও ওটা ফ্লাক্সে রেখে দাও। তো বন্ধুরা, আমার জীবনে যতটুকুই যা ঘটেছিল সেইটা আসলে সেটা থেকে আমার এই গল্পটা নিয়া। তো এই গল্পটা আজকে তোমাদের মাঝে পরিবেশন উঠলাম। এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।